শোন, আমরা আজকে 5টা অঙ্ক করব নিট বেসিসে, মানে নিটের জন্য। সামনে নিট পরীক্ষা আছে, আর 1 মাসও বাকি নেই। ঠিক আছে, এই পরীক্ষায় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সময়ের উপরে নজর দেওয়া। প্রশ্নগুলো কম বেশি মোটামুটি সহজই থাকে, প্রশ্নগুলোর কাঠিন্যের তারতম্য খুব একটা থাকে না, মোটামুটি সহজেই থাকে। তো মূল ব্যাপারটা যেটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে সময়, খুব তাড়াতাড়ি অঙ্কগুলো করতে হবে, এবং সময়টা যতটা না লাগে তাড়াতাড়ি অঙ্ক করতে গিয়ে সময়টা কিন্তু তোদের বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়ে যায় মাইন্ডটা ডাইভার্ট হওয়ার জন্য। মনোযোগটা তোরা ঠিকঠাক করে ধরে রাখতে পারিস না পরীক্ষার হলে। অনেক রকমের প্যানিক, অনেক রকমের টেনশন কাজ করে, সেটা স্বাভাবিক বিষয়। পরীক্ষার হলে টেনশন এবং প্যানিক থাকাটা খুব স্বাভাবিক বিষয়, কিন্তু তোদেরকে সেটা থেকে দূরে আসতে হবে। কি করে সময়টাকে বাঁচানো যায় সেইটার দিকে নজর দিতে হবে। তার প্রথম পদ্ধতি যেটা আমি বলবো, বেশি করে বর্তমানকালে পরীক্ষা দিবি, অনেক এক্সাম দিবি, প্রতিদিন পারলে পারে একটা করে পরীক্ষা দিতে হবে, যাতে তুই সেই সময়টাকে ম্যানেজ করার জন্য অভ্যস্ত হোস। আরেকটা বিষয় তোদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে মনোযোগটা ধরে রাখতে হবে ঠিকঠাক। মনোযোগটা পরীক্ষার হলে সেই 3 ঘন্টা একদম পিক পজিশনে রাখতে গেলে, কনসেন্ট্রেশনটাকে পিক পজিশনে রাখতে গেলে মাইন্ডটাকে ডাইভার্ট করলে চলবে না, অন্য কিছু ভাবলে চলবে না। অন্য কিছু বলতে পরীক্ষার হলে অন্য কিছু বলতে ওই বাকি প্রশ্নগুলো নিয়ে প্যানিক থাকে। হয়তো দেখা গেল কোনো একটা প্রশ্ন মাঝখানে ছাড়া পড়ে গেছে, সেটা নিয়ে ভাবতে আছি। আবার অনেক সময় পাশের পরীক্ষার্থী কি করছে সেদিকেও নজর চলে যায়। হ্যাঁ, যে ও কত তাড়াতাড়ি পরীক্ষা দিচ্ছে, নাকি ওরও আমার মতন একটু অসুবিধা হচ্ছে, সময় খেয়ে নিচ্ছে, এই সমস্ত বিষয়গুলো হ্যাঁ আমাদের নজর চলে আসে। সেক্ষেত্রেও কিন্তু সময়টা কিছুটা নষ্ট হয়। আমার ধারণা অঙ্কগুলো যারা সারা বছর ধরে পড়াশোনা করেছিস তাদের অঙ্কগুলো করতে পারবি না এরকম কোনো অঙ্ক কিন্তু নিটে থাকবে না। এটা আমি বারবার বলছি, ভালো করে শুনে নে মনোযোগ দিয়ে কথাটা। আমি বলতে চাইছি যে নিট পরীক্ষায় যে 180টা প্রশ্নের তোকে উত্তর দিতে হবে, তার কাঠিন্যের যে মাত্রা, তার ডিফিকাল্টি লেভেল যেটা থাকবে সেটা কিন্তু খুব একটা বেশি নয়। সবগুলো প্রশ্নই তোরা উত্তর করতে পারবি, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো সময়। সময় নিয়েই তোদেরকে একটু বেশি করে ভাবতে হবে। সময়টাকে তোকে ইউজ করতে হবে শুধুমাত্র প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে। অন্য কিছু ভাবলে চলবে না। কোন প্রশ্ন বাদ গেল, কোনটা আমাকে আরো করতে হবে, এখনো 2 ঘন্টা হয়ে গেল, আরো কত প্রশ্ন বাকি আছে, বা 1 ঘন্টা হয়ে গেল আমার মাত্র এই কটা প্রশ্ন হলো, বা 1/2 ঘন্টা হয়ে গেল আমার মাত্র এই কটা প্রশ্ন হলো, বাকিগুলো কখন করব। এই সমস্ত চিন্তা ভাবনাগুলো মাথায় এলে, মাইন্ডটা কিন্তু ডাইভার্ট হয়ে গেলেই তুই বুঝতেই পারবি না সময়টা কোথায় দিয়ে চলে গেল। আমি বারবার বলছি, নিট এর পরীক্ষাটা কিন্তু সময়টাকে তোকে বাঁচাতে হবে। সেই সময়টাকে বাঁচিয়ে তোকে সমস্ত প্রশ্নগুলোর উত্তর করতে হবে। প্রশ্নের ডিফিকাল্টি লেভেল, কাঠিন্যের মাত্রা কিন্তু খুব একটা বেশি হবে না, সহজেই তোরা উত্তরগুলো করতে পারবি, কিন্তু তোদেরকে মনোযোগটাকে ঠিকঠাক ধরে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এবারে আমরা এই 5টা অঙ্ক করব। সেই 5টা অঙ্ক খুব সহজভাবে কিভাবে করা যায়, তাড়াতাড়ি কিভাবে করা যায়, সেই পদ্ধতি আমি তোদেরকে একটু শেখাবো, ট্রিক শেখাবো। ঠিক আছে, তাহলে সেই দিকে একটু নজর দে। 5টা অঙ্ক কিভাবে করতে হয় তাড়াতাড়ি, সেই ট্রিকটা শিখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, এবং এরকম আরো সমস্ত ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং নোটিফিকেশনটা যাতে আসে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তোদেরকে এই বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে, তাহলে তোদের নোটিফিকেশন আসবে। এবং এরকম ভিডিও এই 1 মাস ধরে আমি দিতে থাকবো। ঠিক আছে, এরকম ভিডিও আমি 1 মাস ধরে দিতে থাকবো, তোদের অবশ্যই হ্যাঁ সাহায্য করবে। ঠিক আছে, তাহলে চল
11 এর সিলেবাসে 5টা অঙ্ক আছে, সহজ অঙ্ক, কিন্তু তাড়াতাড়ি করব আমরা। কিভাবে করব ট্রিক গুলো শেখাচ্ছি, ঠিক আছে? লক্ষ্য করি ভালো করে, ঠিক আছে? আচ্ছা, ট্রিক গুলো আমি কথাগুলো যখন বলবো সেই কথাগুলো তো অঙ্ক করার মধ্যে সময় হিসাবে ধরলে চলবে না। আমি যতক্ষণ সময় নিচ্ছি অঙ্কটা করতে সেটাই দেখতে হবে। আমি প্রথমে বুঝিয়ে দেব যে কিভাবে তাড়াতাড়ি করা যায়, তারপরে অঙ্কটা যখন করব সেই সময়টাই হচ্ছে তোদের ওইটুকু সময় লাগার কথা, ঠিক আছে? দেখ, এখানে একটা বিকারের মধ্যে, সরি বিকার বলছি, এটা একটা জলের চেম্বার, হাইট অনেকটাই বেশি। একটা চেম্বারের মধ্যে লিকুইড আছে, সেই জলই আছে। এখানে 20 মিটার হাইট, ঠিক আছে? এর টপ লেভেল থেকে 5 মিটার নিচে, 5 মিটার নিচে একটা ছিদ্র আছে, আরো 5 মিটার নিচে আর একটা ছিদ্র আছে। তাহলে দ্বিতীয় ছিদ্রটা টোটাল 10 মিটার নিচে, আর প্রথম ছিদ্রটা 5 মিটার নিচে। বলেছে এই ছিদ্র দিয়ে যে জল পড়বে, যত দূরে জল পড়বে সেই দূরত্বগুলো রেশিও R1/R2 রেশিও বের করতে বলেছে। অনুভূমিক দিকে এই যে দূরত্ব R1 আর R2, এই R1 R2 এদিকটায় কিন্তু এই V1 বেগ এই দূরত্বটা অতিক্রম করবে, এদিকে কোনো ত্বরণ থাকবে না, ঠিক আছে? এবং টাইম কোনটা হবে? এই যে হাইট, এই হাইটটা যে নামছে, এই হাইট নামতে যে সময় লাগবে সেই সময় দিয়েই ওই বেগকে গুণ করতে হবে। তাহলে R1/R2 রেশিওটা হবে V1, আর এই হাইট নামতে সময় লাগলো T1, তাহলে V1 T1 বাই R2 কি হবে? V2 বেগে পড়েছে, আর এই হাইটটা নামতে সময় লেগেছে কত? T2। আমরা জানি এই হাইট যেটা নামবে এই বেগের আবার উল্লম্ব দিকে উপাংশ থাকবে না, তাই এই সমানুপাতিক কি হবে? T স্কয়ার। তাহলে T সমানুপাতিক হয়ে যাবে √H। সেই Hটা কোনটা? এই ছিদ্র থেকে তলদেশের গভীরতা। আর এই ভিটা যদি H ড্যাশ গভীরতায় থাকে, ভিটা যদি এই H ড্যাশ গভীরতায় থাকে, সরি ছিদ্রটা যদি H ড্যাশ গভীরতায়, এই ছিদ্রটা ধরলাম H1 ড্যাশ গভীরতায়, আর দ্বিতীয় ছিদ্রটা ধরলাম H2 ড্যাশ গভীরতায়, তাহলে সেক্ষেত্রে ভিটা কি হবে? √2GH, V প্রপোর্শনাল টু তাহলে √H। তাহলে এই গভীরতার Hটাকে H ড্যাশ বলছি, মানে উপরিতল থেকে এই ছিদ্রের গভীরতাটাকে H ড্যাশ বলছি, আর তলদেশের ছিদ্র থেকে তলদেশের গভীরতাটাকে H বলছি। তাহলে R1/R2 V1 T1 বাই V2 T2, V1 এর জায়গায় বসছে এই ছিদ্রের গভীরতা, তার মানে H1 ড্যাশ বাই H2 ড্যাশ ইনটু, আর T এর জায়গায় বসবে ছিদ্র থেকে তলদেশের গভীরতা H1/H2, ঠিক আছে? তাহলে এখানে এটা কত? 5 বাই এটা 15, 5/15। তাহলে এই যে H1 ড্যাশটা কত? 5, আর H1টা কত? 15। তাহলে কি হবে? একবারে রুটের মধ্যে দিয়ে দিই 5 × 15, আর H2 ড্যাশ এখান থেকে এটা 10, আবার এখান থেকে এটাও 10, 10 × 10, 5 15 75, 3 25 75, 25 বাইরে গেলে 5 থাকে, 5√3, আর 10 10 10 বাইরে চলে গেল, 5/10 কত হয়ে গেল? 2√3/2। সময় খুবই কম লাগলো, দেখতে পারলি তোরা? তাহলে প্রথম অঙ্কটা হয়ে গেল। দ্বিতীয় অঙ্কটা, পাওয়ার অন এ মাস ইজ P এত ওয়াট, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আমরা জানি P সমান কি হয়? পাওয়ার P ইকুয়াল টু হয় d/dt। পাওয়ার P, এই ফর্মুলাটা আমরা দেখবো কোন অঙ্ক এই অঙ্কটা আমরা একটা ফর্মুলা দিয়ে দেখবো, সেটা হচ্ছে dE is equal to p/dt। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার p/dt। টাইমের লিমিট কত? 2 to 4 সেকেন্ড। তার মানে p কে t সাপেক্ষে ইন্টিগ্রেট করলে পারি, 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ডের মধ্যে আমরা কি পেয়ে যাব? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি পেয়ে যাব। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ডেল্টা E ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন p/dt 2 to 4 সেকেন্ড। এই হচ্ছে অঙ্কটার ফর্মুলা ট্রিক। তাড়াতাড়ি করতে গেলে ইন্টিগ্রেশনটা মুখে মুখে ওদের করতে হবে। এখানে t স্কয়ার আছে, t³/3 হবে, 3 3 কেটে গেল, t আছে, t²/2 হবে, 2 2 কেটে গেল, আর এই 1 এর জন্য কত হবে? t হবে। লিমিট কত? 4 to 2। তাহলে একবারে 4 এর কিউব মাইনাস 2 এর কিউব প্লাস
4 এর কিউব মাইনাস 2 এর কিউব, এখানে মাইনাস আছে তাহলে কি হয় মাইনাস, এখানে টি স্কোয়ার, টি স্কোয়ার জায়গায় কি বসছে 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, আবার এখানে কি আছে প্লাস আছে টি মানে 4 মাইনাস 2, 4 এর কিউব 64, 2 এর কিউব 8 প্লাস মাইনাস 16 মাইনাস 2 16, 16 4 স্কোয়ার 16 আর মাইনাস 4 প্লাস 4 মাইনাস 2 2, 64 থেকে 8 কত 56, 56 মাইনাস 12 প্লাস 2, 12 2 10 46, 46 জন। এবারে থার্ড অঙ্ক, এখানে কি বলেছে ডিস্টেন্স ট্রাভেলড বাই পার্টিকেল ইন SHM when its phase changes from pi by 6 to 5 pi by 6, pi by 6 থেকে 5 pi by 6 এ ডিস্টেন্স বলে ফেজ চেঞ্জ হচ্ছে, ফেজ চেঞ্জ হতে গেলে পরে পার্টিকেলটা কত ডিস্টেন্স যাচ্ছে। দেখ এখানে অঙ্কটা কি দিয়ে করবো আমরা, x ইকুয়াল টু a sin phi, sin phi কত sin pi by 6, তাহলে কত হবে সেটা a by 2, বুঝে গেছে কত হয়ে গেল a by 2। তাহলে এই যে a by 2 পজিশনে রয়েছে তার মানে SHM এটা x ইকুয়াল টু 0, শুরুর ফেজে ওই আছে কোথায় এখানটা, তারপরে আবার এটা x1 নাম দিলাম, x2 কত হবে, x2 হবে a sin 5 pi by 6, 5 pi by 6 মানে pi minus pi by 6, সেটা হচ্ছে কত a by 2। তার মানে যখন দশা pi by 6 তখন এই যে a by 2 অবস্থানে আছে ডিসপ্লেসমেন্ট a by 2, আবার যখন দশা 5 pi by 6 তখনও কোথায় আছে a by 2, তাহলে এই দ্বিতীয় যে a by 2 এলো কোথায় থেকে কোথায় এলো, ধর এখানে ছিল এখান থেকে ডানে গেল আবার এখানে চলে এলো, তাহলে ডিসটেন্সটা কত ট্রাভেল করলো a by 2 গেল আবার a by 2 ফিরে এলো, তাহলে ডিসটেন্স ট্রাভেল করলো a by 2 প্লাস a by 2 ইকুয়াল টু a, ডিসটেন্স ট্রাভেল করলো কত a। 4 নম্বর অঙ্ক, এখানে বলেছে ফাইন্ড দ্য টেনশন ইন দ্য স্ট্রিং কানেক্টিং a and b, এই a আর b কানেক্ট করেছে যে স্ট্রিংটা, এখানে টেনশন কত, এই টেনশনটা এই মাসের উপরে উপর দিকে কাজ করবে, ঠিক আছে সেটা টি নাম দিলাম, আর এর ওয়েটটা কোন দিকে নিচের দিকে, বোঝা গেল। তাহলে এই টেনশনটাই এই 1 কেজি কে উপর দিকে উঠাবে এবং সেক্ষেত্রে ওজনটা বাড়া দেবে, বোঝা গেছে। এবার দেখতে পাচ্ছি এই এন্ডটাই এদিকে পুলির বাদিকটায় এদিকে মাছ ঝুলছে কত 3 কেজি 1 কেজি 4 কেজি টোটাল, আর এদিকে 5 কেজি, তাহলে এই টোটাল ওয়েটটা নিচের দিকে নামানোর চেষ্টা করবে আর এই ওয়েটটা এদিকে নামানোর চেষ্টা করবে, বোঝা গেল। তাহলে আলটিমেটলি গতিটা কোন দিকে হবে, এই দিকে হবে অ্যাক্সিলারেশন, তাহলে এদিকে অ্যাক্সিলারেশন আর এটার অ্যাক্সিলারেশন কি এই সিস্টেমটা এদিকে হবে। তাহলে নেট অ্যাক্সিলারেশন সমান কি হয়, নেট অ্যাক্সিলারেটিং ফোর্স বাই নেট মাস, নেট অ্যাক্সিলারেটিং ফোর্স 5g - 4g g, তাহলে a ইকুয়াল টু হবে g মানে 5g - 4g, 5g - 4g বাই টোটাল মাস কত 5 প্লাস 4 9, তাহলে g বাই 9 হলো কি অ্যাক্সিলারেশন, g বাই 9 অ্যাক্সিলারেশন, এই অ্যাক্সিলারেশনটা এই টেনশনটা দিচ্ছে এই মাসের উপরে, তাহলে সেটা কি হবে t minus 1 into g, 1 into g is equal to কত হবে ma, a মানে এর মাস ইনটু অ্যাক্সিলারেশন 1 into a, a কত g by 9, তাহলে t is equal to g plus g by 9 সমান কত হচ্ছে 10g by 9, হয়ে গেল এই মাঝের টেনশন। এবারে নেক্সট 5 নম্বর অঙ্ক, hypothetical thermometer reads 5 degrees centigrade in melting ice and 99 degrees centigrade at steam points, then correct temperature in degree Fahrenheit when this faulty thermometer reads 52 degrees centigrade। এখানে একটা কনসেপ্ট আছে দুটো থার্মোমিটারের মধ্যে রিলেশন, ধর x আর y দুটো থার্মোমিটার, ঠিক আছে, তার রিলেশন আমরা কি জানি, x থার্মোমিটারের রিডিং মাইনাস x থার্মোমিটারের লোয়ার টেম্পারেচার ডিভাইডেড বাই x থার্মোমিটারের প্রাথমিক অন্তর is equal to কি হবে y থার্মোমিটারের রিডিং মাইনাস y থার্মোমিটারের মেল্টিং পয়েন্ট বা বড় বিন্দু যেটাকে বলা হয় ডিভাইড বাই y থার্মোমিটারের প্রাথমিক অন্তর, ঠিক আছে। এই কনসেপ্টটা অঙ্কটা করতে হবে। এখানে x থার্মোমিটারের রিডিং কত বলেছে 52 ডিগ্রি সেন্টিগ্রেড,
তাহলে 52 মাইনাস তার মেল্টিং পয়েন্ট কত 5 ডিভাইডেড বাই এর আইস পয়েন্ট 5 আর কি বলে স্টিম পয়েন্ট 99, তাহলে ডিফারেন্স কত 99 মাইনাস 5 ইজ ইকুয়াল টু, এবারে ফল্টি থার্মোমিটারের রিডিংটা 52 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফারেনহাইট স্কেলে তার ভ্যালুটা কত, ফারেনহাইট স্কেলে ভ্যালু ধরে নিচ্ছি F মাইনাস 32 বাই সেক্ষেত্রে কি হয় 212 মাইনাস 32 হলো। এখানে 52 থেকে 5 বাদ দিলে পারে 47, 99 থেকে 5 বাদ দিলে পারে 94 ইজ ইকুয়াল টু F মাইনাস 32 বাই কত 212 থেকে এটা হচ্ছে 180, 47 দুগুণ 94, 2 হচ্ছে 90 হয়ে গেল। তাহলে এটা ক্যালকুলেশন করলে পারে F ইজ ইকুয়াল টু কত হলো, F ইজ ইকুয়াল টু 90 প্লাস 32, 90 প্লাস কি হবে 32, যে 90 দিকে গেল মাইনাস 32, 90 প্লাস 32 মানে কত হচ্ছে 9 3 12 120 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, দ্যাটস অল। ফার্স্ট অঙ্ক হলো এই রকমের অঙ্ক আবার কালকে নিয়ে আসবো। ঠিক আছে, অতএব এই আমার চ্যানেলটাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং কি করতে হবে নোটিফিকেশনটা যাতে আসে, বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে যাতে তোদের ভিডিওগুলো প্রতিদিন তোরা দেখতে পারিস। আজকে 5টা অঙ্ক করালাম, এরকমই পরের দিন আবার 4-5টা অঙ্ক করাবো। সামনেই পরীক্ষা আছে, নিট পরীক্ষা, এই জন্য তোরা যাতে এই কি ধরনের অঙ্ক আসতে পারে এবং কিভাবে তাড়াতাড়ি অঙ্কগুলোকে করা যায়, সময়টাকে বাঁচানো যায়, সেই নিয়ে আমরা আলোচনা করব প্রতিদিন। ঠিক আছে, অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবি এবং নোটিফিকেশনটা যাতে আসে, হ্যাঁ, বেল আইকনটাকে প্রেস করে রাখবি। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। আর ওই যে বললাম প্রতিদিন একটা করে পরীক্ষা দাও, তাহলে পরে কি হবে সময়টা কি হবে বাঁচবে, কিভাবে নিজেই সেটা বুঝতে পারবি তোরা। বোঝা গেল, সময়টাই হচ্ছে আসল বিষয় নিটের জন্য।